আমার সন্তান আমাকে প্রশ্ন করে, তোমার কি কোনো পরিচয় নাই? সমাজে মনে হয় কোনো দাম নাই। যদি দাম থাকতো তাহলে হয়তো ওইভাবে বলতো না। আমার কোনো জন্মর পরিচয়ই নেই। এই সম্পর্কটা দাঁড়াবে যে দেবর বা ভাইয়ের বউ, যে বাবা আমি খুঁজতে চাই। তখন আমার বাবা আমাকে বলছিল যে আঘাতটা তুমি মেনে নিতে পারবা কিনা। সেই ইস্তেমা একটু একটু করে বড় হইয়া আজকে তানিয়া হয়ে গেল। এখন তো সে তার বাপ মা খুঁজতেছে। মানুষের মুখ থেকে শুনতাম যে এত কষ্ট করে যারা আমাকে বড় করছে তারা আমার বাবা মা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের সর্বাবস্থায় মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এখানে কন্যা এবং পিতা আছেন স্ক্রিনে। তাদের কাছে যাবার আগে আপনাদের সবাইকে বলছি, আপন ঠিকানা মূলত পরিবার থেকে হারিয়ে গেছেন ছোটবেলায় বা ঘটনাক্রমে বিচ্যুত হয়েছেন সেই সব ছেলেমেয়েদেরকে আমরা বায়োলজিক্যাল ফ্যামিলি বা রক্তের সম্পর্ক যে পরিবারে সে জন্মগ্রহণ করেছে সেই পরিবারে ফেরানোর অনুষ্ঠান। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বিগত 3.5-4 বছর ধরে, বিশেষ করে কোভিড-19 যখন শুরু হলো সেই সময়ের পর থেকে এই প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য নির্মিত বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে কাজ করছে। তার মধ্যে আপন ঠিকানা একটি, ব্র্যান্ডিং বাংলাদেশে একটি, আরেকটি হচ্ছে লাইভ, LIFE লাইভ। এই তিনটে অনুষ্ঠানের মধ্যেই সবচাইতে আপন ঠিকানাটাই আমি বলবো প্রণিধানযোগ্য বা অনেক বেশি পরিমাণে প্রচার হয়ে থাকে। অলমোস্ট এভরিডে আমরা আপনাদের সামনে এই ভাই বোন যারা ছোটবেলায় হারিয়ে গেছেন তাদের আকুতি নিয়ে হাজির হই। আজকে আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে আছেন তার কাছে যাব। কেসটা একটু ডিফারেন্ট, তবে এরকম কেস নিয়ে আমরা কাজ করেছি এর আগে। আর যদি আপনি অনুষ্ঠানে আসতে চান আপনার পরিবার খোঁজার জন্য আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। নাম কি আপনার? এখন নাম হচ্ছে তানিয়া। তানিয়া, জোরে কথা বলতে হবে। তার মানে আপনার নাম চেঞ্জ হয়েছে? বাবা মায়ের দেয়া নাম কি? বাবা মায়ের দেওয়া নাম ছিল ইস্তেমা। ইস্তেমা? হ্যাঁ, ইস্তেমা। পরে চেঞ্জ করে তানিয়া হয়েছে? হ্যাঁ, পরে চেঞ্জ করে তানিয়া হয়েছে। আমি আপনার বাবার কাছে যাওয়ার আগে আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই ঘটনাটা কি, মানে কেন আসছেন আপনি পরিবার খুঁজতে, কিভাবে আপনি জানলেন? হ্যাঁ, একটু 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 বলেন আমাকে কি হয়েছে। পরিবার খুঁজতে কেন আসছি? আপনি তো একটা পরিবারে বড়ই হয়েছেন, আপনি নতুন করে কেন পরিবার খুঁজতে আসলেন? পরিবারটা খুঁজতে আসার মূলত কারণ হচ্ছে যখন থেকে আমি বুঝি যে আমি মানে মানুষের মুখ থেকে শুনতাম যে এত কষ্ট করে যারা আমাকে বড় করছে তারা আমার বাবা মা না। এটা মানুষের মুখ থেকে শুনতেন ছোটবেলায়? তখন খুব খারাপ লাগতো আমার। আচ্ছা। আমি যখন আমার নানির বাসায় হোক বা আমার মার সাথে হোক, যেখানে আমি যাইতাম সেখানে বলতো আমার মার নাম ধরে যে এই আমার মা যে আছেন যে ছেলে, এটা কি তোর সেই মেয়েটা? ওইভাবে বলতো। তো নানির সাথে যখন যাইতাম, বেশিরভাগ সময় নানির বাসায় কাটাইছি। তো তো যখন যাইতাম নানি যখন কোথাও নিয়ে যাইতো তখন বলতো নানিকে যে এটা কি শেলির সেই পালক মেয়েটা এত বড় হয়েছে যেটাকে নিয়ে আসছে। এই জিনিসগুলা নিজে নিজেই রাখতাম, অতটা প্রকাশ করার মনে করতাম না, কারণ ওরকম অভাবও পাইনি। আদর করতো আমাকে, ওভাবেই দেখতো সব সময়। ওগুলা কোনো কিছু মনে হইতো না। যখন আমার বিয়ে হইলো, বিয়ে হওয়ার পর যখন আমার শ্বশুর বাড়িতে আমি আসলাম, আমার শ্বশুর বাড়িতে লোকজন যখন জিনিসটা জানলো, জানার পর বিয়ের আগে জানানো হয়নি ওনাদেরকে? বিয়ের আগে আমার হাজবেন্ড জানতো। তো বিয়ের পর যখন ওনারা জানছে তখন মনে হয়েছে যে সমাজে মনে হয় আমাদের মতো যারা আছি আমরা, আমি আমারটার কথা বলবো না, সবাইকে বলতেছি যারা এরকম আসে আপনার কাছে, যে আসলে তাদের সমাজে মনে হয় কোনো দাম নাই। যদি দাম থাকতো তাহলে হয়তো ওইভাবে বলতো না যে আমার কোনো জন্মর পরিচয়ই নেই। তো যখন আমি ওগুলো শুনতাম এককালে, তখন আমার বাচ্চা কাচ্চা হলো। আমার বড় মেয়ে এবার মেট্রিক পরীক্ষা দিল। তো 2টা মেয়ে হলো, ওইভাবে 2টা ছেলে হইলো, ওইভাবেই খুব শুনতাম যে না থাক, এগুলা কি বলে বলুক, মানুষের কথা কান দিব না। তো এরকম জিনিসগুলো মনে হইতো। কিন্তু যখন এখন আমার সন্তান আমাকে প্রশ্ন করে যখন, যে মা আমরা যেটা শুনি সেটা কি সত্যি কিনা, যে আসলে কি তোমার কি কোনো পরিচয় নেই, বা আমার যে নানু আছে সে আমার না, বা আমার যে নানি আছে সে আমার না, এরকম প্রশ্নগুলো যখন করে মনে হয় যে আসলে দুনিয়াতে কেন আসলাম, যে আমি যাকে জন্ম দিছি সে সন্তান আমার জন্ম খোঁজে, যে আসলে
আমি কি। তো এই জিনিসগুলো নিয়ে খুব খারাপ লাগে। আর মানুষ যেমন মনে করেন যে সারাদিন খাবার খাওয়া শেষে রাতে একটা শান্তি, যে জিনিসটা ওইটা আমার শান্তি লাগে আপনাদের অনুষ্ঠানটা দেখার পর, যে যারা খুঁজে পায়, যে যখন দেখি আমি, আমার এতটা শান্তি লাগে, ঠিক অতটা আবার কষ্ট লাগে যে ওই জায়গাটা যদি আমি যাইতে পারতাম। আমি কিন্তু মনে করেন যে যখন মানে জানতে পারলাম যে আমার এটা বাবা মা না, আমাকে নিয়ে আসছে, মানে ওনারা আমাকে এত আদর করে, তারপরে কেন যেন ওই জিনিসটাই মাথার মধ্যে ঢুকে, হয়তো বা শয়তানি ঢুকায়, যাই হোক যেটাই হোক, যে আমার নিজের হলো মানে আমি আরেকটু আদর পেতাম, এরকম একটা কেন যেন ভিতরটার ভিতরে একটু খারাপ লাগতো। তো বাবা তো সন্তানকে শাসন করবেই, তো বাবা যখন শাসন করতো ওই শাসনটা খুব কষ্ট লাগতো। একটু দুষ্ট ছিলাম, শাসন করতো, ওটা কষ্ট লাগতো, যে আমি মনে হয় নিজের হলে এভাবে শাসন করতো না। মানে এই জিনিসগুলা কিন্তু আমি আমার কাছে রাখছি, আমি কখনো প্রকাশ করিনি, আজকে প্রকাশ করতেছি। আমার বাবা আমাকে যথেষ্ট পরিমাণে আদর করে। তো বাবাকে বলছেন যে বাবা আমি এটা খুঁজতে চাই, বাবাকে রাজি করালেন কিভাবে, বা নিজের পরিবার নিয়ে কখন জিজ্ঞাসা করছেন তার কাছে? এটা আমি মানে যখন এরকম রাগারাগি হইতো বা ফ্যামিলি থেকে যখন আমি এগুলো কথা শুনতাম, ফোন দিতাম যে তোমরা কেন আমাকে বলো না যে আমার পরিচয়টা কি। মার সাথে রাগ করতাম, বাবাকে কখনো বলি নাই। তো বাবাকে আপনার 1 থেকে 1.5 বছর আগে আমার বাবাকে আমি বললাম। তো তখন আমার বাবা বলল যে কি দরকার। তখন আমি বললাম যে দেখো বাবা, এরকম মানুষ বলে, তো এই জিনিসটা খুব খারাপ লাগে, যে কিছু হলেই শুধু তুলনা দেয় যে জন্মের পরিচয় নেই। আমার বাচ্চা কাচ্চা তো বড় হয়েছে, ওদেরকেও বিয়ে দিতে হবে। তো আমি আমার শিকড়টা জানতে চাই যে আসলে মূলত কি। তখন আমার বাবা রাজি হয়, বলতেছে আচ্ছা ঠিক আছে। তো বাবার অফিসে একজন চাকরি করে আর কি। তো উনি বলতেছে যে আমাকে নেওয়ার সময় যারা ছিল ওনার দেশের বাড়ির ওইখানে এদের বাড়ি। আচ্ছা, একটু বাবার মুখ থেকে শুনতে চাই এবার একটু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসলে ভালো রাখছে। আজকে আপনার জন্য খুব কঠিন দিন, বুঝতে পারছি আমি। আপনার ছেলে মেয়ে কয়জন? নিজের ছেলে মেয়ে? আমার নিজের ছেলে মেয়ে ওনারে নিয়ে 4 জন। 4 জন। যখন ওকে নিয়েছিলেন দত্তক তখন কি আপনার ঘরে বাচ্চা ছিল? না, বাচ্চা ছিল না। একটা বাচ্চা হওয়ার পরে, মারা যাওয়ার পরে ওনাকে আমি দস্তখত দিয়েছিলাম। কি ঘটনা ঘটছে চাচা একটু বলেন তো, আমাকে খুলে বলেন তো কিভাবে হলো। বাচ্চাটা বিয়া করার 1 বছর পর, 1-1.5 বছর পরে একটা ছেলে হইলো আপনার? হ্যাঁ, ছেলে হইলো পরে ছেলেটা মনে করেন এই 1.5 ঘন্টার মতন পৃথিবীতে ছিল, তখন ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে 4-5 বছর আর কোনো বাচ্চা টাচ্চা হয় নাই। এই লোক যেমন বলতেছে যে একটা বাচ্চা বুচ্চা যদি পালো না পালো, তাহলে হয়তো আল্লাহ তোমার ঘরে দিতে পারে। তখন আমার অফিসে একজন কাজ করে, আমারই মানে গ্রামের বাড়ির চাস্ত শালা, আরে বললাম যে দেখো তোমাকে দিকে যদি কেউ থাকে এরকম নিয়ে এসো, আমি আরে পাল। তখন হ্যারে নিয়ে এলো। চাচা তো শালা? হ্যাঁ, সরাসরি নিয়ে আসছে রে? হ্যাঁ, বাপ মায়ের কারোর সাথে? বাপ মার সাথে করে নিয়ে এসে। তো ওইখানে আবার বাপ মা যে 2 জন, এর মা আর এর বাবা, এরা আবার মনে করেন যে এর বাপে নাকি এর মারে বাগাই নিয়ে এসে আইনা। ওর নাম হলো হাবু। হাবু বাড়িতে ভাড়া রয়েছে সোবাহান রোড, দামালকোটে। সোবাহান রোডের দামালকোটে? হ্যাঁ, সোবাহান রোডের শেষ মাথায় দামালকোটে ভাড়া থাকতো। তো কি নিয়ে জানি ঝগড়া হয়েছে, হয়তো বউ কইতাছে যে বাচ্চা নিয়ে বাড়িতে চলো, হয়তো জামাই কইতাছে যে না নিব না, হয়তো বাগাই নিয়ে এসে নিলে খারাপ। আবার শুনতাছি নাকি তার ভাইয়ের বউরে বাগাই নিয়ে আইছে। তা এই মনে কইরা পরে ওই শাহেরি তাহেরি গ্রামের 2টা মহিলা ছিল। শাহেরি তাহেরি? হ্যাঁ, ওরা আবার পরামর্শ দিল যে হাবু যখন কয় বাচ্চাটার পালক দিতে দিয়া দে। তখন হারে নিয়ে গেল আমার কাছে, 10-12 দিন বয়স। আরে নিয়ে গেল, এর নাম রাখছিল আর বাপ মায় আসতে মা। তখন আমি আবার নাম বদলায়া তানিয়া তার নাম রাখলাম। বাবা মা যখন আসছে তখন বাবা মার কাছ থেকে কিছু তথ্য রাখেন নাই? কোথা থেকে? একটা দিছিল, ডকুমেন্ট দিছিল। ওই ডকুমেন্টটা মনে করেন যে বন্যা টন্যায় পানি টানিয়ে বৃষ্টি কোথায় যে আড়াইছি
এর লগে আমার অনেকগুলা অফিসিয়াল কাগজও ছিল, এগুলো আমি পাই না, মানে এগুলি সব ধ্বংস হয়ে গেছে গা। তাই এখন ডকুমেন্টসে কি ছিল? কোনো ডকুমেন্টে কোনো ছিল, দলিল করছিলেন আপনারা? ওনার নাম ছিল, ওনার বাপের নাম ছিল, ওনার মার নাম ছিল, আর ওনার এলাকার নাম ছিল। কিন্তু বাচ্চাটাকে দিল কেন ওনারা? দিছে ওই যে স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া করছে। বাচ্চাটা দিছে কে? দুজন মিলে এসে দিয়ে গেছে? দুইজনে দেয় নাই, আয়া ওর বাবা দিয়ে গেছে। তার মানে মা জানে না? মা জানে, মা ছিল দূরে, কাছে আসে নাই। ওর বাবা আয়া দিয়ে গেছে, 2 দিন পর ওর মা আইছে, আয়া বলতেছে যে এই মেয়েটার একটা মানতি আছে, মেয়েটার একটা মানতি আছে, ওই ওখানে একটা মানতি করছি যে মুরগি একটা জবাই করে দিতে হইব, আর খিচুড়ি রান্দা পাগল পাগল মস্তান গো ওই ফকির ফকির টকিরকে খাওয়াই দিতে হইব। শিরক। ঠিক আছে, এরকম একটা মানতি করছে, তো আপনারা কিন্তু এই মানতিটা দিয়ে দিন। চাইয়া মেয়েটার আনছি। ওনাই এই কথা বললো, আমি কি আপনি যা কইছেন কইছেন, আপনি আর আমার এখানে আইসেন না। কেরা আসলেও আস্তে আস্তে বড় হইব, জানবো পরে সমস্যা হইব, পরে আর দেখি নাই। আরে আর মারও দেখছি একবার, আর বাপরও দেখছি একবার, এই পর্যন্তই। এখানে আমি সরি, আমি আসলে রিলিজিয়াস কোনো বিষয়ে আই এম নট এ স্কলার, বাট এরকম কোনো মোমেন্ট যদি, মানে আমি যতটুকু জানি যেহেতু ধর্ম বিশ্বাস করা মানুষ, আমি এগুলো বলতে গেলে অনেক অনেক রকমের মানে চিন্তা করতে হয় যে আমি কি বলবো, পরে দেখা যাবে আমার ব্যক্তিগত লাইফ, আমার অনেক কিছু সামনে নিয়ে এসে মানুষজন টিটকারি করবে, সো এগুলো বলতে গেলেও সমস্যা। বাট তার জায়গা থেকে, মানে একটা জায়গা থেকে বলাটা প্রয়োজন, কারণ এত বড় একটা সেন্সিটিভ জিনিস সামনে থেকে চলে যাচ্ছে, আর যেহেতু আমার কন্টেন্ট বা গ্রাম বাংলার আপামর জনসাধারণ দেখেন, সবার জায়গা থেকে হয়তো এই মেসেজটা অনেক মানুষকেই চেঞ্জ করবে। আমার কথা শুনতে হবে না, আপনারা ইসলামী যারা অনেক বড় বড় স্কলার আছে তাদের কথা শুনে দেখবেন যে এই যে অমুক বাবার কাছে চাওয়া, মাজারে গিয়ে চাওয়া, এটা ভয়ঙ্কর রকমভাবে শিরক, এবং এই শিরকের গুণ আল্লাহ মাফ করেন না কখনো। সুতরাং যারা এতটুকু জানলেন আমার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমাকে জাজমেন্ট না নিয়ে আপনারা বরং ভালো ভালো স্কলার যারা আছেন তাদের কাছ থেকে জানেন, এবং এই ধরনের কাজ করা যাবে না যদি আপনি সত্যি ধর্মীয়ভাবে সমস্ত কিছু পালন করা মানুষ হন। তো এই কাজগুলো আমি দেখেছি ছোটোবেলায় আমাদের গ্রামেও করা হতো, আমাদের চাচা দাদারাও অনেক সময় যেত এই যে মস্তানগড়, বগুড়ার মস্তানগড় মাজারে গিয়ে এইসব কাজ করতো, তখন আমরা খুব মনে করতাম যে এটা খুব রিলিজিয়াস কাজ, খুব ভালো একটা কাজ হচ্ছে। ইদানিং আমরা ইউটিউবের কারণে হোক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হোক, কম্পারেটিভলি আমরা নিতে পারি, রিসিভ করতে পারি যে আসলে কোনটা রাইট কোনটা রং। সেই জায়গা থেকে প্র্যাকটিস বড় কথা নয়, বছরের পর বছর ধরে বাপদারা করে গেছে সেটা বড় কথা নয়, এক্স্যাক্টলি রিলিজন আমাদেরকে কি বলতেছে যতটুকু আমি নিতে পারি, এইটা আমার না করলে কি হবে, বরং করলে যে কি ভয়ঙ্কর রকমের গুনাহ হয়, তো সেই জায়গাটা থেকে আমরা যেন সেফ থাকে। আর এগেইন আমি বলতেছি, আই এম নট এ স্কলার, আমি জানি না এসব বিষয়ে, আমি যতটুকু দেখেছি শুনেছি, আমি সুযোগ পেলাম যেহেতু আমাকে অনেক ব্রডার দর্শক বা শ্রোতারা দেখবেন, সুতরাং সেই জায়গা থেকে একটু বলার, হ্যাঁ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি বললাম আপনাদেরকে। তো চাচা এখন কথা হলো যে সেই ইস্তেমা একটু একটু করে বড় হইয়া আজকে তানিয়া হয়ে গেল, তানিয়া হয়ে গেছে। এখন তো সে তার বাপ মা খুঁজতেছে, তার বাপ মা চাইতেছে। এখন আমি তো তার বাড়ি চিনি না, ঘর চিনি না, কোথায় যাব তার নিয়ে? তো যারা যারা নিয়ে গেছে আমার এখানে, এগো ভিতর থেকে একজন মারা গেছে, যে হাবু মেন, এই হাবু আমার চাস্তশালা, ওই লোকটা মারা গেছে। হাবুর সাথে তো যোগাযোগ ছিল, হ্যাঁ হাবুই তো বলছে তার গ্রাম থেকে যেমনি হোক, হ্যাঁ মানে হাবু গো বাড়িতেই ভাড়া থাকতো। তো শাসন করছি আমি, ও যে কথাটা বলছে সত্যি কথা বলছে, আমি শাসন করছি। কিছু কিছু লেখাপড়া নিয়ে একটু গাদ্দারি করতো, একটু অন্যদিকে দৌড়াদৌড়ি করতো, একটু মনে করেন মনোযোগ দিয়া বই পড়তো না, ওইটা নিয়ে আমি বাপ হিসাবে, ওর পালিত বাপ হিসাবে ওরা আমি শাসন করছি। এমনকি মনে করেন আমার গিন্নিও কিছু কইতে কয় নাই, আমি যা কর কইছি, সেইটাই আপনার কাছে বললো আর না। সেটা ঠিক আছে, বাবা হিসেবে আপনি তো শাসন করতেই পারেন, কিন্তু এখন আপনার কাছে আছে কি যেটা দিয়ে আমি খুঁজতে পারি? মানে কিছুই তো নাই না, আমার কাছে আর কিছুই নেই, যে যা কইলাম এই পর্যন্তই, এছাড়া আমি আর কিছুই দিতে পারবো না আপনারে, আর কিছুই করতে পারবো না। আচ্ছা, এখানে উনি যে কটা জিনিস লিখে নিয়ে আসছে, একটু এই কথাটা একটু পড়ি, তারপরে যদি আমাদের কাছে ইম্প্রোভাইজ করতে আমরা করব। উনি বলেছেন যে আমার বয়স যখন 10 দিন তখন আমার পিতা তজক আলীকে দত্তক দেয়। তজক আলী কি আপনি? আচ্ছা, তাদের মুখ থেকে যেটা শোনার বিবরণ সেটা হচ্ছে আমার আসল পিতার নাম, ওনার আসল পিতার নাম কি? আসল পিতার নাম কিন্তু আমি ওই সময় জানি নাই, এখন লোক এদের ভিতর থেকে শুনতে পারতাছি যে মোস্তফা। কাদের ভিতর থেকে শুনতেছেন? ওই যে যারা নাকি মনে করেন দিছিল ওরে। আমি বলি দাঁড়া, এই হাবু যে যিনি মারা গেছেন, তো হাবুর যে বোন ছিল আমাকে দেওয়ার সময় উনি ছিল, ওনার মা ছিল, ওরা জীবিত আছে। আচ্ছা। তো আমি 1 বছর আগে গেছিলাম ওনাদের কাছে, আমি সরাসরি নিজেই গেছি। আচ্ছা, তথ্যগুলো আমি নিজে শুনবো যে আসলে কি।
তো ওনাদের মুখ থেকে আমার যেগুলো তথ্য শোনা আমি সেগুলাই লিখে নিয়ে আসছি, আর এগুলোই রাইট। আমি ময়মনসিংহ আপনার কি নেত্রকোনা 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 ইয়েতে গেছিলাম, কি এই যে কলাকান্দা না? কলমাকান্দা থানা, কলমাকান্দা থানা, যে তাহিরি আর শাহিরি যে ছিল ওরা ওই গ্রামে দুজন, থাকে। ওই যিনি মিলন তাহিরি শাহিরির সাথে আপনার বাবার মোস্তফার সম্পর্ক কি? মানে ওই একসাথে ছিল তারা, মিলনী, এখানে। যে ওরা একসাথে ছিল ঢাকাতে? মিলনী হইছে আর মা। ও, তাহিরি শাহিরি মিলনী এরা একসঙ্গে থাকতো একসাথে, মানে খুব ঢাকাতে? হ্যাঁ খুব ঘনিষ্ঠ ছিল। সম্পর্ক ছিল। একই বাড়িতে থাকতো। আর তাহিরি শাহিরি বুদ্ধি দিছে হচ্ছে এদেরকে দেওয়ার জন্য। আর তাহিরি শাহিরি হচ্ছে যে হাবুর কি হয়, মানে ভাড়াটিয়া। ভাড়াটিয়া। ওকে ফাইন। আমি এবার একটু আসি, এই বেশ কিছু অ্যাড্রেস আছে, আপনারা চাইলে এখানে কাজ হাবু করতে। কিন্তু নাই, হাবু মারা গেছে। হ্যাঁ, সো এখানে বলছে যে আমার আসল পিতার নাম মোস্তফা, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তিনি ময়মনসিংহ থেকে আমার মাতা মিলনীকে ঢাকায় নিয়ে পালিয়ে এসে বিয়ে করেছে। তারা পরস্পর দেবর ভাবী ছিল। ও, তার শোনা কথা, শোনা কথা। তার মানে সে হচ্ছে তার ভাইয়ের বউকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করেছে, এটা হচ্ছে শোনার কথা। সঠিক কিনা জানি না। আমি শুনেছি মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহে শিক্ষকতা করতেন এবং ঢাকায় তাকে সবাই মাস্টার বলে ডাকতো। অর্থাৎ আপনার আপন বাবা যিনি, তিনি তাকে মাস্টার বলে ডাকতো। তিনি কানেজ কাতন। তিনি আমার মাকে নিয়ে ঢাকায় আসার পর ধামালকোট সোভান রোডে হাবু মিয়ার বাসায় ভাড়া থাকতেন। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তখন আমি আমার মায়ের গর্ভে আসি। তারা একসাথে থাকার সময় মাঝে মধ্যে ঝগড়া বিবাদ করতো। একদিন মা ঝগড়া করে কোথায় জানি চলে যায় এবং বেশ কয়েকদিন বাড়িতে আসে নাই। আমার মা বাড়িতে না আসার কারণে আমার পিতা আমাকে তজকালীকে দত্তক দিয়ে দেন। ওই সময় তজকালীর কোনো সন্তান ছিল না। আমাকে দত্তক নেওয়ার 2-3 দিন আমার মা পালিত বাবার বাসায় আসলে তাকে তাড়িয়ে দেওয়া হয় এবং আমার পালিত বাবা মা বলে দেন যে তোমার সন্তানের ভালো চাইলে তুমি আর এই বাসায় আসবে না। তারপর থেকে আমার পালিত বাবা মা আমাকে পড়াশোনা করান এবং বিয়ে দেন। আমি যখন স্কুলে পড়তাম তখন বোরকা পরিহিত এক মহিলা আমার স্কুলে আসতো, আমাকে ডাকতো, আমি যেতাম না। তিনি আমার মা কিনা আমার জানা নাই, তবে আমার ধারণা তিনি আমার মা হতে পারেন। উল্লেখ্য যে আমার পালিত পিতামাতার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। আমার প্রতি অনুগ্রহ করে যদি আমার আসল পিতামাতা ফাইন। এখানে তাহলে আমরা যে কটা জিনিস খুব গুরুত্বপূর্ণ পাচ্ছি, একটা হচ্ছে ময়মনসিংহের বাড়ি। এখন ময়মনসিংহের কোথায় বাড়ি এটা কি জানা গেছে? আপনার যে নেত্রকোনা যে মাঝারটা বলা হয়েছে, ওই তাহিরি আর শাহিরি বলছে যে ওই মাঝারের আশেপাশে ওই মহিলার বাড়ি ছিল আপনার মায়ের। হ্যাঁ, আর হচ্ছে মোস্তফা যে ছিল ও কোনো কাজ করতো না, কিন্তু মাস্টার ছিল সে। মানে ওকে মাস্টার বলে ডাকতো আর কি। তো ওই তাহিরি আর শাহিরির মধ্যে যে মানে তাহিরি সে সবকিছু ভালো জানে। তো আমরা প্রথম যখন গিয়েছিলাম তখন ওনারা বলে নাই কিছু আমাদের। তাহিরি শাহিরির সঙ্গে দেখা হয়েছে? আমি গিয়েছিলাম, দেখা হয়েছে। আর উল্টা ঝগড়া। কোথায় এটা? কোথায় এটা? ময়মনসিংহ যে কি বাবা, এই কলমাকান্দা থানা। কলমাকান্দা গ্রামের নামটা জানি ভুলে গেছি, কি জানি গ্রামের নাম। ময়মনসিংহের কলমাকান্দা থানাতে থাকে তাহিরি শাহিরি। ওখানে দেখা হয়েছে আপনাদের সাথে? আমি গেছি আমার বাবাকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে। তারপর উনি যদি তথ্য দিতে পারে তাহলে আমি খুঁজে পাবো। তারপরে কি হয়েছে তাহিরি শাহিরির সঙ্গে? তো যখন তাহিরি আর শাহিরি ছিল, তো শাহিরি যে ও হচ্ছে বড়, ও বলতে চাইছিল কিছু, কিন্তু তাহিরি খুব ছিল জিদি। উনি বলতেছে না, ওগুলো আমরা কিছু জানি না। তখন ওনারা কিছু বলেনি, উল্টো মানে একটু অপমানজনক। তাহিরি শাহিরিকে বের করা যাবে না এখন? কোথায় আছে? হ্যাঁ আছে, ওরা ওদের সাথে কথা বলেই তো ওই তথ্যটা আমি আবার কালকে জোগাড় করছি। তো তাহিরি শাহিরিকে ফোন দেন আপনারা এখন? ফোন নাম্বার আছে? তাহিরি ফোনে কথা বলবে না, মানে ওইখানকারই এক লোক আছে দুলাল কাকা নামে, তো ওই দুলাল কাকাকে ওর কাছে দিয়ে পাঠাইছিলাম। তো অনেক রিকোয়েস্ট করার পর উনি বলছে যে হ্যাঁ, ওর মানে যে মিলনী, এখানে যে মিলনী আছে সে ওদের কাছে গল্প করছে যে ইনি ওনার দেবর, সম্পর্কে দেবর। আচ্ছা। আর এই বাচ্চাটা দিয়ে দেওয়ার কারণ হয়েছে এই মোস্তফা যে ছিলেন উনি মানে কোনো কাজ টাজ করতো না, আর যখন আমি হই তখন উনি চাপ দেয় বাড়িতে নিয়ে যাওয়ার, ইনি রাজি ছিল না। মানে ময়মনসিংহ কলমাকান্দা থানাতে যদি এই তাহিরি শাহিরিকে বের করা যায় বা ওনারা যদি তথ্য দেন তাহলে এটা সম্ভব। এক। আর গ্রামের নামটা এখন এই ইয়ার কাছে ফোন দিই। গ্রামের নামটা কার? দুলালের কাছে। গ্রামের নামটা বলে দিব না। এখানে কার ফোন নিয়ে আসতে হবে? জাকির নামে যে আছে তাকে একটু ফোনটা নিয়ে ভিতরে আসতে বলো। তো এখন কালকে যে শাহিরি উনি ঢাকায় আসছে। কিন্তু আপনি কোনো কাগজপত্র রাখছেন? না, আমার কাছে কোনো কাগজ। এখন তারা যদি এসে বলে যে পুরো কেসই মিথ্যা, কারণ জীবন তো অন্যরকম হয়ে যেতে পারে। এত বছর পরে 15-20 আপনার বয়স কত হতে পারে? 32 বছর। 30-32 বছরে তার জীবন তো অন্যরকম, তার একটা সংসার হয়েছে নিশ্চয়ই। তো এখন যদি এগুলো বের হয়, ছেলে মেয়ে। না সেটা তো তার কথা বলছি।
আপনার মিলনী নামে যে তার যে মা, তারও তো একটা নিজের সামাজিক অবস্থা হয়েছে, সেটা যদি সাংঘর্ষিক হয়ে যায় আজকের এই ভিডিওটা প্রচারের পরে, তখন কি হবে? আপনি কি বোঝাতে পারছেন জিনিসটা? অনেকগুলো কমপ্লেক্সিটি আছে কিন্তু। না আমি তার বাপ মা সে ফিরে পাবে। দুলাল না কি কাকে লাগবে বলেন? একটু দুলাল কাকার ফোন দিয়ে গ্রামের নামটা খালি শোনানো। উনি কি হয়? আমার হাজবেন্ড। ওকে, একটু দুলাল কাকাকে ফোন দেন তাহলে। ওনার বাবা মা উনি ফিরে পাবে, সেটা আমিও চাই। না সেটা তো আমরাও চাই, কিন্তু কথা হচ্ছে এখানে যে কমপ্লেক্সিটিটা আছে, যে দেবর ভাবি বা যেটা বলা হলো, এই কমপ্লেক্সিটিটা মানে তো এটা তো সহজ কোনো ইস্যু না। যদি এরকম হয়ে থাকে তাহলে গ্রামে গঞ্জে নিশ্চয়ই এটা খুব ভালো চোখে দেখা হয় নাই। ভালো চোখে দেখবো না। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, এগুলো যদি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে যদি তার একটা নতুন জীবন শুরু হয়ে থাকে, সেখানে আপনাকে নিয়ে আবার নতুন করে যেগুলো তৈরি হওয়ার সুযোগ আছে কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। থাকতে পারে। হ্যাঁ, মানে এগুলো চিন্তা করছেন কিনা সন্তান হিসেবে? আরে স্বীকার করবে কিনা সেটাও আর একটা ব্যাপার স্যাপার আছে। স্বীকার না করে সেটাও একটা ফ্যাক্টর আছে। নাওরিপাড়া। গ্রামের নাম কি? নাওরিপাড়া। না, এই দুলাল প্রশ্ন থাকেন, এই দুলাল কি হয় আপনার? আমার আব্বার সাথে আমার অফিসে একসাথে চাকরি করতে। ওনার এই বাচ্চার সাথে কি সম্পর্ক? মানে মানে ওই যে তাহিরি শাহিরি ওই বাড়িতে ওনার আইছিল। গ্রামে। এই দুলাল সাহেবের গ্রামে? এই দুলাল সাহেবের যে গ্রামে থাকে, হ্যাঁ, ওই গ্রামের এই বাচ্চাটা আজকে ওনার সাথে কথা বলা যাবে? ওই একটু গ্রামে। কথা বলা যাবে? লাউড স্পিকার দেন তো। নাম তো হয়ে গেছে। সালাম আলাইকুম। আচ্ছা, আপনি দুলাল সাহেব বলছেন? আচ্ছা, গ্রামের নামটা কি ছিল বলেন তো আরেকবার? নাওরিপাড়া। এটা কলমাকান্দা থানাতে, ময়মনসিংহ। আচ্ছা, জেলা নেত্রকোনা, থানা কলমাকান্দা, গ্রামের নাম নাওরিপাড়া, ইউনিয়ন কৈলাদি, 7 নং কৈলাদি। এখন কথা হলো যে এই যে তাহিরি শাহিরি যে যারা এরা থাকে এই গ্রামে, আর এই এরা কিভাবে ওই যে ওর মায়ের নাম যেন কি ছিল? কি নাম? মিলনী। মিলনীর সাথে তাহিরি শাহিরির, হ্যাঁ মানে মিলনী কি এই একই গ্রামে থাকে নাকি অন্য কোনো গ্রামে? আচ্ছা, তার মানে ঢাকায় এসে সাথে পরিচয় হয়েছে। এখন কথা হলো এরা এরা বলতে চায় না কেন মিলনী কোথায় আছে বা কি অবস্থা? এনাদের সাথে এনাদের ফোন নাম্বার কালেক্ট করা যাবে? আপনি একটু চেষ্টা করে, আপনি আপনার মতো করে চেষ্টা করতে থাকেন, আর আমরাও আমাদের মতো করে চেষ্টা করতে থাকি। ভিডিও তো ধারণ করলাম, দেখা যাক কি হয়। হ্যাঁ, ঠিক আছে। জি 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 বলেন। হ্যাঁ, না কিন্তু উনি তো বলতেছে উনি ডিটেল জানে না। উনি যেটা বলতেছে ওনার কাছে যে কাগজ ছিল সে কাগজ হারায় গেছে। হুম, যার মাধ্যমে পালিত নিচ্ছে সেই মহিলাও বেঁচে আছে? সেই মহিলা ঢাকা ক্যান্টনমেন্ট। তার মানে কি ওনার বাবা কি আমাদেরকে মিথ্যা তথ্য দিচ্ছে? তজকালী কি মিথ্যা তথ্য দিচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওনার সাথে কথা বলি। ঠিক আছে, ওকে, জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে আমি সামনাসামনি করতে চাই না, মুখোমুখি করতে চাই না। ওনার কথা হচ্ছে আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন আমাদেরকে, কারণ আপনি জানেন যে মহিলার মাধ্যমে আপনি দত্তক নিয়েছেন সেও ঢাকা ক্যান্টনমেন্টে থাকে, তার সাথে যোগাযোগ আছে আপনার, এটা বলতেছে। ওই মহিলার নাম কি জিজ্ঞেস করেন? না, আমি হাবুর মার কথা কইতেছি। হাবুর মা, হ্যাঁ উনি জানে। হাবুর মার সাথে কি যোগাযোগ হয় না আপনার? হ্যাঁ, ঠিক আছে। হাবুর মা আছে তো পয়সা এখন? হ্যাঁ, হাবুর মার সাথে যোগাযোগ নাই। মাথার সমস্যা বলতে মানে আগের বয়স হয়ে গেছে তো, আচ্ছা, তথ্যগুলা ঠিক মতো দিতে পারে না। আর এই তারপরে আর তথ্যগুলা একটা ওনার মেয়ে আছে, মেয়ের কাছ মেয়েটা থেকেই হাসপাতালে নেওয়া। আছে। হ্যাঁ, ও এটা মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন হুম, এদের কাছে যদি যাই, বা আমরা একবার গেছি, যাই তথ্যগুলো আনছি, হ্যাঁ, এই তথ্যগুলাই দিতে পারছে। এই যেগুলো দিছে এগুলো আপনার কাছে বলবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে তাহেরি শাহেরি ওনারা যদি সহযোগিতা করেন, আমরা রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওর মাধ্যমে যে দেখেন এটা একটা সেন্সিটিভ ইস্যু, আপনারা একটু সহযোগিতা করুন ওর মাকে খুঁজে বের করার জন্য। আর ওর মা যদি ওর ফেস টু ফেস হতে না চায় কোনো সমস্যা নাই, তবে এটা ঠিক আমাদের ভিডিওর মাধ্যমে আরেকটা রিকোয়েস্টও থাকবে, যেহেতু আপনারা এটা পাবলিক করেছেন, সুতরাং আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। ভিডিও রেসপন্স থেকে কি হয় না হয় আপনাদের সাথে যদি কখনো রিসিভ, যেহেতু আপনাদের একটা চ্যানেল আছে যোগাযোগ করার, যদি কেউ যোগাযোগ করে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা চাইবো যে আমাদের মাঝামাঝি এসে বিষয়টার সমাধান হোক, তাহলে বরং ভালো। আর ওই মানে ওই মহিলাকে আমি খুঁজতে আসতাম না, আরেকটা বিশ্বাস নিয়ে আসতাম। কোন মহিলা? সেটা হচ্ছে মিলনী। যে হ্যাঁ, আপনি কেন তাকে মহিলা বলতেছেন? উনি সে তো আপনার মা। এখনো তো আমি শিওর না। আচ্ছা,
কারণ যেহেতু এখন আমি ওনাকে খুঁজে পাইনি বা উনি এখন আমাকে স্বীকার করে নাই। হ্যাঁ আমার বাবা শুধু আমাকে একটা কথা বলছিল যখন আমি প্রথম বলি হুম আমার বাবাকে যে বাবা আমি খুঁজতে চাই, তখন আমার বাবা আমাকে বলছিল যে আঘাতটা তুমি মেনে নিতে পারবা কিনা। তো সে আঘাতটা যে যে মানে এই সম্পর্কটা দাঁড়াবে যে দেবর বা ভাইয়ের বউ, তাহলে হয়তো বা না না, প্রথম কথা হচ্ছে যে এটার একটা ব্যাখ্যা আমার কাছে অন্যরকম ভাবে আছে, কিন্তু সেটা আমি আপডেট না করা পর্যন্ত আমি ওগুলো নিয়ে কোনো কিছুই বলতেই চাই না। তো আর দ্বিতীয় কথা হচ্ছে 10 থেকে 12 বছর এরকম আগে ওনাকে আবার দেখা গেছিল আমাদের যে ধামালকোট এলাকাটাতে, এই তথ্যটা আছে। ওনাকে দেখছে আমার এক কাকা। আপনি কেন আসলেন, এটা যেটা বলতে চাচ্ছিলেন যে কেন আসলেন এই খোঁজার জন্য? যে আসলাম এই জন্য যে উনি আমাকে মনে হয় খুঁজতে গেছিল, উনি মনে হয় চায় আমাকে। পৃথিবীতে ওনার মনে হয় কোনো কোনো সন্তানই সমস্যা- বাবা মাকে জাজমেন্টে নিতে পারে না আনটিল আনলেস যদি সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল না হয়। কারো জন্মের উপর কারো হাত নাই, আমি ভিডিও রেজাল্ট কি দাঁড়াবে আমি জানি না, ঠিক আছে? কারো জন্মের উপরে কারো হাত নাই। আপনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ আপনাকে এই দুজনের মাধ্যমে পৃথিবীতে পাঠাইছে, কিন্তু কোন সিচুয়েশনে তারা পৃথিবীতে নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আর আমরা জানি না যে কোন সিচুয়েশনে তাদের জীবনে এই ঘটনা ঘটেছে। আমরা সামাজিক পার্সপেক্টিভ থেকে, সমাজ বা ওইসব চিন্তার জায়গা থেকে আমরা একটা মানুষকে খুব সহজে বিচার করে ফেলি, কিন্তু তার ব্যক্তিগত জীবন তো আপনি জানেন না। সে কোন কষ্টে এইরকম একটা জীবন বেছে নিয়েছে সেটা তো আপনি জানেন না, জানেন তো। না জেনে না বুঝে আমরা কাউকে কখনো জাজমেন্টে নিতে পারি না। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় রোগ হচ্ছে ওই সারা দুনিয়ার মানুষ আমাকে নিয়ে কি মনে করতেছে এটা মাথার মধ্যে স্থান দেওয়া। আপনি টিকতেই পারবেন না, মিনিটে মিনিটে আপনি শেষ হয়ে যাবেন। আমি ওটাই হচ্ছে। হ্যাঁ, আপনার তো সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে যে আমি যেটা বুঝলাম পুরো এত সময় দিয়ে ফেলছে আজকের ভিডিওতে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ কি বলতেছে আপনাকে নিয়ে। এইটা থেকে আপনি যদি বের না হয়ে আসেন, আপনি সারা জীবনে এটাতেই আপনি শেষ হয়ে যাবেন। আপনার সোসাইটি আপনার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না যে আপনার ব্যক্তি জীবন শেষ করে দিবে। হ্যাঁ, সো এইটা নিয়ে আমি জানি না আমরা সমাধান করার জন্য বসলাম, আমরা জানি না সমাধান আমরা করতে পারবো কিনা, বাট আপনার নিজের জায়গাতে নিজের সলিউশনটা নিজে বের করতে হবে, ঠিক আছে? আপনার মতো অনেক বাচ্চা পৃথিবীতে এর চাইতেও মানে ভয়ঙ্কর রকম ভাবে বড় হয়, এটা মাথায় রাখেন। আপনি অনেক লাকি যে আপনি একটা ফ্যামিলি পাইছেন, ঠিক আছে? সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, একটু স্ক্যাটার্ড, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না, এই জন্য আমরা একটা শর্টসও বানাইনি, রিলসও বানাইনি। আমরা পুরো ভিডিওটাই আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এবং আমরা বিষয়টার সমাধান এমনভাবে করতে চাই স্মুথলি, কাউকে অপমান না করে। ওকে, সো আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।